ফিরে এলাম বিরতির পর। আমরা যে নজর রেখেছি রেজাল্ট আউটের দিকে, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি। এবং যদি আমরা দেখি যে অন্যান্য রাজ্যে, যেখানে ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লক তারা ভালো করছে, ইন্ডিয়া অনেকটা অর্থাৎ বিজেপি অনেকটা পিছিয়ে পড়েছে, অন্যদিকে মহারাষ্ট্রে যেখানে বিজেপি এককভাবে খুব ভালো করেছে এবং সেখানে যে মহাজোতি জোট সেটাও অনেকটাই এগিয়ে গিয়েছে এখনো পর্যন্ত, এবং মহাবিকাশ আগাড়ি অনেকটা পিছিয়ে পড়েছে দেখতে পাওয়া যাচ্ছে। আজকের এই যে আমি তন্ময়ের কাছে আসবো, এই যে আজকে উপনির্বাচনের যে ফল ঘোষণা, পাশাপাশি যে অন্য রাজ্যে যেভাবে যে ফল আসতে চলেছে, সার্বিক প্রতিক্রিয়া কি মনে হচ্ছে আপনার, কি বলবেন? প্রতিক্রিয়া বলতে আমরা যেভাবে, আমি প্রথমে শুরু করেছিলাম যেভাবে, একই কথা, মাটিতে পড়ে থেকে লড়াই বিজেপির বিরুদ্ধে যেভাবে আমরা দিচ্ছি, আমাদের নেত্রী যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন সেইভাবে লড়াই দিতে হবে। কারণ বিজেপি এমন একটি দল যারা মানুষকে বিপদগামী করে তুলছে, বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করে যেগুলো উন্নয়নের পক্ষে নয়, প্রগতিশীল নয়। সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা একদম গ্রাসরুট লেভেলে থেকে দিতে হবে। সেই জায়গায় যেমন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন যেভাবে লড়াইটা দিয়েছেন, কারণ আদিবাসী ভোটকে ভাগ করার জন্য বিজেপি সেখানে বিভিন্নভাবে, সেই একই লাইন, তাদের লাইন তো পরিবর্তন হয় না। বিজেপির একটা জিনিস ভালো, তারা যে কোনো ভোটেই যান তাদের একটা নির্দিষ্ট লাইন আছে, সেই লাইন নিয়েই কথা বলেন এবং সেই বিভাজনের রাজনীতি তারা সব জায়গাতে করেন। ঝাড়খণ্ডে করার চেষ্টা করেছিলেন, হ্যাঁ, ঝাড়খণ্ডেও করার চেষ্টা করেছিলেন, কিন্তু আদিবাসীরা বুঝেছেন যে জল, জঙ্গল, জমির যে অধিকার, সেই অধিকারের প্রশ্নে বিজেপি আদিবাসীদেরকে আস্তে 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 সরিয়ে দিতে চাইছে মূল স্রোত থেকে। তার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নৈতিক লড়াই আদিবাসীদের, সেটা হেমন্ত সোরেন করতে পেরেছেন এবং তার নেতৃত্বে তার দল করতে পেরেছে। অভিনন্দন তাদের এই লড়াইকে। মহারাষ্ট্রে নিশ্চিতভাবেই এই ফল আশানুরূপ নয়। বিজেপির গত লোকসভাতে যে ফল হয়েছিল, আমরা আশা করছিলাম যে আরো ভালো ফল হবে। সেখানে যারা যারা ভোটে লড়েছেন তাদেরকে অ্যানালিসিস করে দেখার প্রয়োজন আছে যে কোথায় গন্ডগোল হলো, কিভাবে এরকম একতরফা ফল মহারাষ্ট্রে হলো। সেটা নিশ্চিতভাবে যারা বিরোধী দলের ওখানে লড়াই করেছেন তারা দেখবেন। তবে প্রত্যাশিত নয় এটুকু বলতেই পারি, যেটা তাপসদাও বলছিলেন যে মহারাষ্ট্রের একটা বড় অংশ কৃষি নির্ভর। সেই কৃষি নির্ভর মানুষগুলো যারা বিজেপির উপর ক্ষুব্ধ, দিনের পর দিন এই ন্যারেটিভ নিয়ে তারা রাস্তায় থেকেছেন। এমনকি বিজেপি যেটা সব জায়গায় করে থাকে, প্রথমে কারোর সঙ্গে একটা অ্যালায়েন্স করে তারপরে তাদেরকেই খেয়ে ফেলার রাজনীতি, সেই রাজনীতি আমরা কিন্তু মহারাষ্ট্রেও রিপিট হতে দেখলাম। প্রথমে দুটো দলকে ভাঙিয়ে নেওয়া হলো, তারপর সেই ফ্র্যাকশনগুলো যারা বেরিয়ে এলো, এখন বিজেপি তাদের থেকে সিঙ্গেল মেজরিটি নিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে বিজেপির এই যে সর্বগ্রাসী রাজনীতি, সেই রাজনীতিটা আগামী দিনে নিশ্চিতভাবে মহারাষ্ট্রের মানুষের কাছে চিন্তার কারণ হয়ে উঠবে। আমি তাপসদার কাছে যাবো। তাপসদা, এই যে যদি ঝাড়খণ্ডের দিকে নজর রাখি, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে জেলে পাঠানো, তারপরে তিনি বেরিয়ে এলেন, চম্পাই সোরেন তিনি বিজেপিতে যোগদান করলেন। এরপরে যেভাবে সেখানে প্রচার চালানো হয়েছে, আদিবাসীদের জন্য অনেক জনবাহিনী প্রকল্প ঘোষণা করেছে বিজেপি, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে গ্রাউন্ডে এই ফলাফল। কোন দিকে তাহলে হাওয়া ছিল ঝাড়খণ্ডে? হাওয়ার তো বিষয় না, বিষয় হচ্ছে যে ঝাড়খণ্ডে যখন জল, জমিন, জঙ্গল নিয়ে আদিবাসীরা লড়াই করছে, তখন সেখানকার খনি, জল, জমিন, জঙ্গল কর্পোরেটের হাতে, আদানিদের হাতে বিভিন্ন জায়গা তুলে দেওয়া হচ্ছিল। তাই স্বাভাবিকভাবে একটা আদিবাসীদের ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভের সঙ্গে দানা বাঁধলো যেটা, সেটা হচ্ছে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার। হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার পরে চম্পাই সোরেন হলেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। এখন বিজেপি তারা তাদের মতো করে থাকতে পারলেন না। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেনকে তাদের দলে নিতে হলো, নানান ভাবে প্রলোভিত করে তাকে মুখ্যমন্ত্রী করা হবে ইত্যাদি প্রলোভিত করে সেখানে হলো। ফলে সেখানে যে মানুষের, জনজাতির মানুষের, আদিবাসীদের যে লড়াই, তাদের যে জমি রক্ষার লড়াই, জঙ্গল রক্ষার লড়াই, এটার উপরে হস্তক্ষেপ করতে গেছে বিজেপি। এবং সেই যে চলে যাচ্ছে, একটার পর একটা এলাকা চলে যাচ্ছে। ঝাড়খণ্ডে গেলে দেখলে বোঝা যাবে যে বিভিন্ন জেলায় জেলায়, আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম, বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলাম। ফলে সেখানে একটা ধারাবাহিকভাবে আন্দোলন চলছে এবং তার ফল এখানে একটা পেয়েছে। আর মহারাষ্ট্র সম্পর্কে বলতে গেলে, যে মহারাষ্ট্রের নির্বাচনে এবারে একটা কর্পোরেট বড় ভূমিকা পালন করেছে। কারণ দেখা গেছে, এই চ্যানেলে সারাদিন ধরে দেখানো হয়েছে একজন এমপি 20 কোটি টাকা সহ ধরা পড়লো। তাহলে এত টাকা গোটা ওখানে কিসের জন্য টাকা?
আমরা এমপি এমএলএ কেনাবেচার সময় যখন সরকারটা ভাঙা হয় তখন আমরা দেখেছি কিভাবে এমএলএদেরকে সমস্ত 5 স্টার হোটেলে রাখা হচ্ছে, সে এক টান টান উত্তেজনার ছবি আমরা দেখেছি, কর্ণাটকের বেলায় দেখেছি, মহারাষ্ট্রের বেলায় দেখেছি। এবারেও এই নির্বাচনে বিজেপি নেতৃত্বরা তারা কোটি কোটি টাকা, এবং এই টাকা কর্পোরেট স্পন্সর করছে, কর্পোরেটরা তারা এখন দাঁড়ানোর চেষ্টা করছে, আদানি আম্বানি এ সমস্ত কিছু আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে সমস্যা সেগুলো কিন্তু চাপা পড়বে না। মহারাষ্ট্রের কর্মসংস্থানের সমস্যা আছে, মহারাষ্ট্রের বাসস্থানের সমস্যা আছে, মহারাষ্ট্রের কৃষকদের একটা বড় সমস্যা আছে, সেই সমস্যাটা নিয়ে লড়াই চলবে। এবং যে সরকারটা হচ্ছে, এই সরকার যেটা এনডিএ আজকে দেখানো হচ্ছে, একটু আগে আমি যেটা বলেছিলাম, এতদিন কিন্তু বেশ 5 বছর পর্যন্ত 19-এর নির্বাচনের পরে এনডিএ এর নাম উচ্চারণ করা হয়নি। 24-এর লোকসভা নির্বাচনের পরে এনডিএ শব্দটা আবার বাজারে এসেছে। এনডিএ অনেক আগে ফর্ম হয়েছিল, বাজপেয়ীর জমানায় হয়েছিল। একেবারে ঠিক সেই আছে। এনডিএ তে এখন একটা লড়াই শুরু হবে। আমি শর্মিষ্ঠাদির কাছে আসবো এই প্রসঙ্গ নিয়ে, তবে তার আগে হারোয়ার ছবিটা আপনাদের দেখাবো। হারোয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে হারোয়ার কি আপডেট দেখতে পাচ্ছ? দেখো, 14 রাউন্ডের গণনার শেষে কিন্তু বেরিয়ে যান ভোটের ফলাফল বেরিয়ে গেছে। সঞ্জিত, তুমি আপাতত সঙ্গে থাকো, তবে যে আপডেটটা আপনাদের জানাবো, হারোয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম 1,31,395 ভোটে জয়ী হয়েছেন রবিউল ইসলাম। হারোয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম 1,31,395 ভোটে জয়ী হয়েছেন রবিউল ইসলাম। 1,31,395 ভোটে জয়ী হয়েছেন রবিউল ইসলাম। সে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম তিনি জয়ী হয়েছেন, 1,31,395 ভোটে জয়ী রবিউল ইসলাম। হারোয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটা স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে। তবে শুধুমাত্র হারোয়া নয়, বিভিন্ন জায়গা থেকেই তৃণমূলের যারা সমর্থক তাদের উচ্ছ্বাস, সেই ছবি উঠে আসছে। আমি আবারও যাবো সঞ্জিত চক্রবর্তী সরাসরি। সঞ্জিত, হ্যাঁ দেখো, একেবারে 2021-এ যে প্রয়াত সাংসদ শেখ হাজিনুল ইসলাম কিন্তু এই কেন্দ্র থেকে 1,11,000 কিছু ভোটে কিন্তু জিতেছিল। সেই রেকর্ড ছাড়িয়ে প্রায় 20,000 ভোট কিন্তু এবার উপনির্বাচনে পেলেন, অর্থাৎ বাবার রেকর্ড ছেলে ভেঙে দিলেন। এমনটাই কিন্তু ফলাফলের ইঙ্গিত তাই মিলেছে। অর্থাৎ উপনির্বাচনের যে ফলাফল তাতে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে প্রভাব পড়বে বলে এমনটা জানিয়েছেন। যেমন বিজেপি প্রার্থী 14 রাউন্ডের শেষের যে ফলাফল শেষ হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের যে হারোয়ার যে প্রার্থী হয়েছে শেখ রবিউল ইসলাম 1,31,395 ভোটে তিনি কিন্তু জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে বিশেষ করে আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম, যে 25,673 ভোট, এবং তৃতীয় স্থান যেটা রয়েছে 13,573 ভোট, যেটা বিজেপি। সেই ট্রেন্ড অর্থাৎ সেই ধারাবাহিক কিন্তু বজায় রাখলো তৃণমূল কংগ্রেস। যে 2021 সাল থেকে যে ধারাবাহিক যে দেখা গিয়েছিল যে প্রথম তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় আইএসএফ, তৃতীয় বিজেপি, সেই বিজেপির কিন্তু ভোট সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসলো। অর্থাৎ 34,200 ভোট পেয়েছিল, সেই ভোট এখন গিয়ে প্রায় 13,500-র কাছাকাছি সেই ভোট পেলেন। 13 রাউন্ডের শেষে যে বিজেপি প্রার্থী বিমল দাস কিন্তু কাউন্টিং হল থেকে তিনি সোজা বেরিয়ে যান। সেখানে তিনি বলেন যে এই ভোট কিন্তু এবার 2026-এ কিন্তু নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়বে বলে এমনটা সাংবাদিকদের জানান। পাশাপাশি যে আইএসএফ প্রার্থী যিনি পিয়ারুল ইসলাম, এখানকার ভূমিপুত্র, তিনি জানিয়ে দিলেন যে জয়ী প্রার্থী হয়েছেন তাকে তিনি যেন হারোয়ার জন্য কাজ করেন, আগামী দিনে তার শুভেচ্ছা রয়েছেন। পাশাপাশি এটাও বলেছেন যে বিরোধীদের এজেন্ট বসতে ভয় দেখানো, ছাপ্পা ভোট হয়েছে, একাধিক অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতির উপর অর্থাৎ হারোয়া বিধানসভা নির্বাচনে যে ট্রেন অব্যাহত তা বলা বাহুল্য। কিন্তু বারবার আমরা যেটা নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীন বলছিলাম, তাহলে কি শেখ হাজিনুল ইসলামের যে সেই রেকর্ডটি তার পুত্র শেখ রবিউল কি ভেঙে দেবেন, সেটা কিন্তু আজকের নির্বাচনের ফলাফলে সেটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন তিনি। বারবার রবিউল ইসলাম বারবার দাবি করছিলেন
যে বিরোধীরা যতই আর্যিকর কাণ্ড এবং শাসক দলের নেতাকর্মীদের দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে এবার কিন্তু নির্বাচনে লড়েছিলেন। তুমি জানো আর্যিকর কাণ্ড রাজ্য দেশে একটা জ্বলন্ত দগদগে ঘা এবং তার কিন্তু প্রভাব কিন্তু মনে করা হয়েছিল যে উপনির্বাচনে পড়বে, কিন্তু সেই একেবারে কলকাতা লাগোয়া ঘেঁষা এই হাড়োয়া বিধানসভায় তার কোনো কিন্তু প্রভাব পড়লো না, ফলাফলই তার ইঙ্গিত এমনটাই মিলল। ইতিমধ্যে তুমি জানো শুরু থেকেই শুরু হয়েছে হাড়োয়া যে বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালট থেকে তৃণমূল কিন্তু তারা লিড নিতে শুরু করে। সব মিলিয়ে যখন ধাপে ধাপে রাউন্ড শেষ হতে শুরু করে তারা কিন্তু একে একে তারা মার্জিন বাড়াতে শুরু করে। বারবার এইটাই বলার চেষ্টা করেছিলাম যে এই আর্যিকর কাণ্ড থেকে শুরু একাধিক শাসক দলের দুর্নীতি সেই কি প্রভাব পড়বে, কিন্তু বিরোধী দল যতই অভিযোগ করুক শাসক দলের নেতা বিশেষ করে প্রার্থী নিজে দাবি করেছেন যেভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী একাধিক যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্প ঘরের দুয়ারে মানুষ পৌঁছে গিয়েছে, তারা উপকৃত হয়েছেন, তার প্রভাব কিন্তু ভোটে পড়েছে এমনটাই বলছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব যথেষ্ট পড়েছে বলে এমনটা তিনি দাবি করেছেন। বিরোধীদের যে অভিযোগ যে দুর্নীতি থেকে শুরু করে আর্যিকর কাণ্ড, ছাপ্পা ভোট একেবারে উড়িয়ে দিয়ে কিন্তু এবার যে হাড়োয়া নির্বাচন সেই হাড়োয়া কেন্দ্র থেকে জয় হয়েছেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। ধন্যবাদ সঞ্জিত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমি শর্মিষ্ঠাদের কাছে আসবো। এই যে হাড়োয়া কেন্দ্র আমাদের যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে বিজেপি তৃতীয় স্থানে হাড়োয়া কেন্দ্রে, কি বলবেন? প্রথমে আমি যিনি জিতেছেন তাকে আমি অভিনন্দন জানাই। দেখুন ওখানে সিপিএম একটা জোট করে লড়েছে, আমরা থার্ড পজিশনে রয়েছি, নিশ্চয়ই দল এটা দেখবে, কেন পর্যালোচনা করবে কেন এই হার হলো, নিশ্চয়ই কিছু ড্রব্যাক নিশ্চয়ই আছে, কিছু আমাদের নিশ্চয়ই কিছু মানে গলতি আছে বলেই হয়তো আমরা এটা স্বীকার করে নিতে আমার কোনো আপত্তি নেই, যার জন্যই কিন্তু আমরা মানে এখানে এত কম ভোট পেয়েছি, নিশ্চয়ই আছে। কিন্তু কথাটা সেখানে না, কথাটা হচ্ছে দেখুন নিশ্চয়ই জিতেছেন, অভিনন্দন, কিন্তু এই যে এত লক্ষ লক্ষ ভোট যে পাচ্ছেন এটা কিছু পারফরমেন্সের এটা আউটবাস্ট। কারণ এরা কিন্তু পরিষ্কার বলেছে যে সরকারি প্রকল্পগুলোর সুবিধা তারাই পাবে যারা তৃণমূল করবে, এবং এখানে না জিতলে হ্যাঁ একদম সবসময় যারা অন্য দল করে তারা পায় না। এখানে সব সময় দাঁড়িয়ে বলেছেন এটাই পার্থক্য, আমাদের দল সব সময় বলেছেন যে সরকারের মতো চলবে এবং কে কি করে সেটা জানার দরকার নেই, সমস্ত লোক সুবিধা পাবে, এটাই পার্থক্য, এটাই পার্থক্য। আপনারা বেশি যত জানবেন তত তৃতীয় থেকে চতুর্থ থেকে শূন্যের পথে যাবেন, শূন্যের পথে যাবেন, কোনো অসুবিধা নেই, আপনারা উঁচুতে থাকুন। তা বলে জিতলে কখন আপনারা জিতেছেন ঠিকই, কিন্তু বাংলা কি জিতেছে? আচ্ছা বাংলার মেয়েরা যেভাবে ধর্ষিত হচ্ছে, এটাই তো ফলটা, বাংলাই জিতেছে, যেভাবে ধর্ষিত হচ্ছে না বাংলার মেয়েরা মায়েরা ধর্ষিত হচ্ছে, এইভাবে বাংলার মায়েদের অপমান করবেন না। তৃণমূল নয় তো, সেটা প্রমাণ। ভোট এই দেখুন সংখ্যা, তৃণমূল নিয়ে ভোট নয়, তৃণমূল নিয়ে বাংলা নয়, বিজেপি যে বাংলায় নেই সেটা দেখুন, সেটা সংখ্যায় প্রমাণ পাচ্ছে। দেখুন না আজকে বাংলার যুব সমাজ যেভাবে অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরির খোঁজে, কল্পনা বিলাসী হতেই পারেন, এগুলো বাস্তব তো এটা বাস্তব স্ক্রিনে দেখাচ্ছে 1,31,395 হাড়োয়া, এটা বাস্তব, এটা বাস্তব। আপনারা তৃতীয় এটাই বাস্তব, এবং আগামী দিনে চতুর্থ, পঞ্চম এবং শূন্যে পৌঁছাবেন সেটাই বাস্তব। আপনারা অবাস্তব পরাবাস্তবকে নিজেদের মতো করে বাস্তব ভাবছেন, সেটা আপনাদের সমস্যা। কি করে আপনারা এত ভোট পাচ্ছেন সেটা মানুষকে জিজ্ঞেস করুন, কি করে আমরা এত ভোট পাচ্ছি মানুষকে জিজ্ঞেস করুন। মানুষের রায় আপনারা বিশ্বাস করেন না, মানুষের রায়কে মাথা পেতে নেন না, সেটাই সমস্যা। আমি তো প্রথমেই বলেছি যিনি জিতেছেন অভিনন্দন, আমরা নিশ্চয়ই আমাদের কোনো কমতি রয়েছে যার জন্য আমরা তার পজিশনে, এবং এটা পর্যালোচনা করা উচিত আমার দলের, আশা করি করবে। আমি তাপসের কাছে যাব যে আইএসএফ সেখানে হাড়োয়াতে যদি দেখি আইএসএফ দ্বিতীয় স্থানে এসেছে, যেখানে বলা হচ্ছিল যে আইএসএফ একটা নেক টু নেক ফাইট দেবে, বামেদের একটা সমর্থন রয়েছে, একটা ফাইট একটা টক্কর দেওয়া হবে, কিন্তু এতটা মার্জিনে ভোট, এতটা ব্যবধান বেড়ে গেছে, কি বলবেন? ইন্দ্রাণী, আমার এখানে একটা কলকাতা টিভিকে বলার, এখানে বোধহয় একটা ব্রেকিং হতে পারতো। আমরা দর্শক তো, বেশিরভাগ সময় দর্শক থাকি, যে সেটাইকে টেক্কা দিল হাড়োয়া, মানে 1,30,156 টেক্কা দিয়ে 1,31,395। তন্ময় বোধহয় এই সংখ্যাটা দেখে একটু অস্বস্তিতে পড়ছে। বিধানসভার উপনির্বাচন মানে লোকসভার মার্জিনকে ছাড়িয়ে গিয়ে
জয় আসছে তৃণমূলের, তাই স্বাভাবিকভাবে নিশ্চয়ই জনগণকে অভিনন্দন জানানো যেতেই পারে, কিন্তু এখানে কি জনগণের রায়ের প্রতিফলন আছে? তো যাই হোক, এই জয়কে দিয়ে আমরা চাইবো যে রাজ্যের যে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছে, রাজ্যের উন্নয়নটা শুরু হোক, কর্মসংস্থান হোক, কলকারখানা হোক, আমাদের রাজ্যের যুব সমাজ যাতে রাজ্যের বাইরে যেতে না হয় তার ব্যবস্থা সরকার করুক, নারীরা সুরক্ষিত থাকুক। ধারাবাহিকভাবে যে নারীদের উপর ধর্ষণ অত্যাচার চলছে, আর কাটমানি কয়লা গরু, যেটা মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, পুলিশ এবং তৃণমূল নেতৃত্বের একাংশ যুক্ত হয়ে যে সীমাহীন দুর্নীতি যে প্রক্রিয়া শুরু করছেন, পুলিশ প্রশাসন ব্যর্থ, এই জায়গাগুলো এই জয়কে নিয়ে এবং বিরোধীদের কাজ করার সুযোগ দেওয়া হোক। রাজ্যে বিরোধী না থাকলে দুর্নীতি বাড়বে, চুরি বাড়বে, কারণ বিরোধীদের চোখ দিয়ে শাসকের কাজ দেখতে হয়। বিরোধীরা ধরিয়ে দেয়, শাসক দলকে ধরিয়ে দেয় বিরোধীদের দায়িত্ব যে আপনার ভুল কোথায় হচ্ছে। আজকে এতদিন পরে মুখ্যমন্ত্রী, গত 10 বছর ধরে আমরা যা বলে আসছি যে বালি চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতারা, এখন মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন এই সমস্ত কিছু হচ্ছে, টাকা তুলছে, কাজ করছে না। এই জায়গাগুলো বন্ধ হবে তো? তন্ময়, তোমার দলের কাছে এই বার্তাটা পৌঁছাও। ঠিক, তাপসদা যে কথা বললেন, মানুষকে মর্যাদা আমি দেওয়া, তাপসদার সঙ্গে মানুষের সহমত। একটা শক্তিশালী গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা অবশ্যম্ভাবী এবং বিরোধীদের ভূমিকা থাকাটা প্রয়োজনীয়। এখন যেটা আপনি বললেন যে বিরোধীদের জায়গা দেওয়া হোক, নিশ্চিতভাবে আমরাও চাইবো বিরোধীরা জায়গা পাক। এখন জায়গা দিয়ে দেওয়া তো মুশকিল তাপসদা, এটা তো আপনাদেরকে তৈরি করতে হবে। আমরা আপনাদের অস্বস্তিটা বুঝতে পারছি, আপনাদের যে অবস্থা তৈরি হয়েছে যেখানে বিরোধীরা জায়গা নেই, জায়গা জমি হারিয়ে ফেলছেন, সেখানে আপনাদের এই আকুতিটা আমরা বুঝতে পারছি, ফিল করছি, কিন্তু সেই জায়গাটা তো তৈরি করতে হবে। আমি আপনার সঙ্গে তো সহমত যে বিরোধীদের গণতন্ত্রের সুস্পষ্ট ভূমিকা আছে এবং বিরোধীদের থাকা প্রয়োজন, কিন্তু পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছেন। আমরাও চাই যে আপনারা উঠে আসুন, আপনারা অন্তত শূন্য থেকে কিছুটা উঠে আসুন, সেটা গণতান্ত্রিক ভিত মজবুত হবে, আমরা সেটা চাই। কিন্তু সেটা তো করে দেওয়ার দায়িত্ব আমরা নিতে পারবো না, সেই করে দেওয়ার দায়িত্বটা আপনাদেরই নিতে হবে। আমাদের মিছিল করতে দেওয়া হবে না, পারমিশন দেওয়া হবে না, তো হচ্ছে প্রতিদিনের ঘটনা। কোন কোন দলকে হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে মিটিং করতে হচ্ছে। আমাদের জন্য মাঠ নেই, আমাদের জন্য মাঠ নেই, আমাদের জন্য অডিটোরিয়াম দেওয়া হচ্ছে না, হল দেওয়া হচ্ছে না। এই 26 তারিখে একটা আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা গোটা দেশে 500টা জেলায় আমরা সমাবেশ করব, আমরা বিভিন্ন জায়গায় জায়গা পাচ্ছি না। শাসক দল বলছে না এখানে করা যাবে না, ওখানে করা যাবে না। এইটুকু স্পেস বিরোধীদেরকে মিটিং মিছিল করবার, কাজ করবার সুযোগ দিতে হবে, তাদের উপর মিথ্যা মামলা দেওয়া বন্ধ করতে হবে, তাহলেই বিরোধীরা তারা তাদের ভূমিকা পালন করবে। একেবারে এই সমস্ত অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে যে খবরগুলো সামনে আসছে সেটা হচ্ছে মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্প, তিনি জয়ী হয়েছেন মাদারিহাটে। 28,168 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী, এমনটা কিন্তু খবর সামনে আসছে। অর্থাৎ একের পর এক যে জয়ের ঘোষণা সেটা আসছে। জয়প্রকাশ টপ্প তিনি জয়ী হয়েছেন মাদারিহাটে। যে মাদারিহাট, সেখানে বলা হয় যে বিজেপির যেটা গড় এবং বিজেপি যেখানে একটা শক্ত সংগঠন রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে জয়প্রকাশ টপ্প তিনি জয়ী হয়েছেন। 28,168 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। 28,168 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী, মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্প। মাদারিহাটে তৃণমূলের জয়। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প। তিনি তার যে ভোটের শতাংশ দেখা যাচ্ছে তাতে 54% ভোট পেয়েছেন তিনি। ঠিক পাশাপাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহার, তিনি পেয়েছেন 34% ভোট, মানে প্রায় 20%-এরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প। বলা যেতে পারে যদি আমরা ভোটের হিসেবে দেখি তাহলে জয়প্রকাশ টপ্প 28,168 ভোটে জয়ী হয়েছেন। সেই জায়গায় এই কেন্দ্রটি কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী মনোজ সিগদা। যদি আমরা বিধানসভার নিরিখে দেখি তাহলে এই মাদারিহাট বিধানসভার ক্ষেত্রে কিন্তু
এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় জয়। তার কারণ হলো যে এই মাদারিহাট কিন্তু এর আগে বিজেপির দখলে ছিল। এই যে 6টি বিধানসভার উপনির্বাচন হয়েছে তার মধ্যে একমাত্র এই কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া ছিল। এবার কিন্তু সেই কেন্দ্রটিও তৃণমূল কংগ্রেস দখল করলো, বা এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হলো। ফলে এটা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় আত্মবিশ্বাস দেবে, বিশেষ করে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে মাদারিহাটের জয় তৃণমূল কংগ্রেসকে কিন্তু একটা অনেক বেশি উত্তরবঙ্গের এই আসন আলিপুরদুয়ারে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বাড়তি আত্মবিশ্বাস তৈরি করবে বলে মনে করা হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রায় 20%-এরও বেশি ভোটের মার্জিনে এই কেন্দ্র থেকে জয়যুক্ত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প। এবং এই কেন্দ্রেই আমরা যদি দেখি উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের ভোট কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 2%। বলা খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এই কেন্দ্রে কংগ্রেস তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবং অন্যদিকে আরএসপি প্রার্থী ছিল এই কেন্দ্র থেকে, তারও ভোটের শতাংশের নিরিখে সেটা হলো 2.33%। এরও জামানত বাজেয়াপ্ত হয়েছে, সেটা কিন্তু শতাংশের নিরিখে বলা যেতেই পারে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আমি শর্মিষ্ঠাদি, এই কেন্দ্রের কথা বারবার তো বলতেই হচ্ছে, কারণ যেখানে মনোজ টিগ্গা তিনি এত পরিমাণ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে 20%-এর একটা ফারাক যেখানে তৃণমূল জিতে গেছে এই কেন্দ্র থেকে। না নিশ্চয়ই, আমি তো বারবার এক কথাই বলছি, যারা জিতেছেন তাদেরকে অভিনন্দন, এবং আমরা হেরেছি নিশ্চয়ই আমাদের কিছু খামতি আছে বলেই হেরেছি, এবং দল পর্যালোচনা নিশ্চয়ই করবে কেন আমরা হেরেছি এবং আমাদের ড্রব্যাকগুলো কি, এটা করা উচিত এবং দল নিশ্চয়ই করবে, সেটা নিশ্চয়ই করবে। কিন্তু আমার আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে একটা আবেদন আমার থাকবে, প্রত্যেকটা নির্বাচন দেখুন এমনিতেই বাই ইলেকশনে শাসক দলের আমি থামাবো এখানে, কারণ খুব আমাদের অনেক কম সময় রয়েছে। তন্ময়দা কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই জয় মামাটি মানুষের জয়, তাদেরকে অভিনন্দন। যে কথা বিরোধীরা বলছেন সেটা যে সত্য নয় তার প্রমাণটা দেখুন, এখানেও তো 50,000 ভোটে জিততে পারতো। নির্বাচন হয়েছে, মানুষ রায় দিয়েছেন, সেই জন্য এখানে 28,000 ভোটে জিতেছেন। ঠিক তার পাশের জেলাতেই সীতায় 1,30,000 ভোটে জিতেন। ঠিক আছে, মানুষের জয়। ঠিক আছে তাপসদা। হ্যাঁ, মানুষের জন্য কাজ করা হোক, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশটা সুরক্ষিত হোক, এটুকুই আমার বলার। একেবারে আমি এই যে আপডেট সেটা তো আসছে, সেদিকে তো নজর থাকবে। তবে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে বিচারকের সংখ্যা নিয়ে ক্ষোভ সুপ্রিম কোর্টের। 10 লক্ষ জনসংখ্যা পিছু বিচারক 50। বহু বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও টার্গেট অধরা। জনসংখ্যা কিছু, বিচারকের সংখ্যা অত্যন্ত কম হওয়ায় ভারতে বিচারকদের বিপুল চাপ নিতে হয়। এর জেরে বাড়ে ভুল হওয়ার সম্ভাবনা। বিচারক সম্পর্কে দিল্লি হাইকোর্টের অভিমত খারিজ করতে গিয়ে মন্তব্য বিচারপতি অভয় এস ওয়াকার ডিভিশন বেঞ্চের। আমাদের যে আপডেট, রেজাল্ট আউটের আপডেটের দিকে নজর থাকবে। তবে আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি, এবং আমার সঙ্গে যারা ছিলেন তাপস দা, শর্মিষ্ঠাদি এবং তন্ময়দা, আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। পাশাপাশি এরপরে আমাদের যে আপডেট সেটা আপনারা দেখুন অঙ্কুরদার সঙ্গে।